হ্যালো এভরিওয়ান, প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমার বিশ্বাস পুরো ভিডিওটি দেখার পরে আপনারা নিজেদের যত্ন নেবেন, নিজেদেরকে ভালোবাসবেন এবং অনেকটা সুস্থ বোধ করবেন। প্লিজ অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের শরীরের ভিতরে থাকা টক্সিন অর্থাৎ ময়লা বা দূষিত পদার্থ বের করতে পারি। যেই মুহূর্তে আপনি শরীর থেকে টক্সিন বের করবেন এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার করবেন, তখন আপনার ওজন নিজের থেকেই কমতে শুরু করবে, ত্বক পরিষ্কার হয়ে যাবে এবং আগের তুলনায় অনেক বেশি এনার্জি অনুভব করবেন। প্রথমে জানা দরকার, আমরা যখন কিছু খাই তখন সেটা শরীরের ভিতরে গিয়ে কি হয়। প্রথমে খাবার আমাদের পেটে যায়, সেখানে সেটা ভাঙে, এরপর অন্ত্রে, শেষ পর্যন্ত বজ্র বা ওয়েস্ট হিসাবে শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু আপনি কি মনে করেন প্রত্যেকটা খাবার এই পুরো সাইকেল শেষ হতে একই সময় লাগে? না, ফল শরীরের ভেতর থেকে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা পেটে, 1 ঘন্টা অন্ত্রে এবং 1 ঘন্টা শেষের অন্ত্রে। সবজি প্রায় 6 ঘন্টা সময় লাগে। আর আপনি জানেন কি, শস্য জাতীয় খাবার যেমন রুটি, ভাত, ডাল এসব হজম হতে অনেকটা প্রায় 18 ঘন্টা সময় প্রয়োজন। এটা অবশ্যই আনুমানিক হিসাব, শুধু আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু বিষয়টি হলো, যে খাবারে পরিমাণ যত কম থাকবে পানি, সেটি শরীর থেকে বের হতে বেশি সময় লাগে। এখন শস্য জাতীয় খাবার হজম হতে যদি প্রায় 18 ঘন্টা লাগে, তাহলে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ দিনে 3-4 বার শস্য জাতীয় খাবার খাচ্ছি। মানে আগের খাবারটি পুরোপুরি হজম হওয়ার আগেই আমরা তার উপর আবার নতুন খাবার দিচ্ছি, আর তখন স্বাভাবিকভাবেই আগের খাবারটি বজ্র হিসাবে শরীর থেকে বের হতে পারে না, বরং ভেতরে ভেতরে সেটা পচতে থাকে, ভাইরাস, ফাঙ্গাস ও কৃমি উৎপাদন করে। আপনি হয়তো মানুষের পেটে কৃমি পাওয়ার অনেক গল্প শুনেছেন। এমন তো নয় যে এই মানুষগুলি কৃমি খেয়েছে, তাহলে সেই কৃমি সেখানে কিভাবে গেল? আসলে ভেতরে পচে থাকা সেই খাবারের কণা হজম না হওয়ায় খাবার থেকে সেই উৎপাদন হয় সেই কৃমি জাতীয় জিনিস। আপনি শুনে থাকবেন, ইউ আর হোয়াট ইউ ইট। আমরা 1 বছর আগে যা খেয়েছিলাম সেটা হয়তো এখনো তার দূষিত কণা, বজ্র, প্লাস্টিক এখনো আমাদের শরীরের ভেতরে পচে আছে। ব্রেড, চিজ, স্ন্যাক্স, চা, কফি অথবা এমন কোনো খাবার যেটা মাদার নেচার আমাদেরকে সরাসরি দেয়নি, কিন্তু আমরা সেগুলি খাচ্ছি রিফাইন্ড করে। সেগুলি হজম করে শরীর থেকে বের করে দেওয়ার জন্য শরীর অনেক কঠিন পরিশ্রম করতে হয়। আমাদের অন্ত্রে আটকে থাকা সেই মোটা স্তর তৈরি করে। ভেতর থেকে আমাদের অন্ত্রটা দেখতে ঠিক এই ছবিটার মতো। এর উপর হাজার হাজার ছোট ছোট আঙুলের মতো উঁচু অংশ থাকে, যেগুলি আমরা ভিলাইন বলি। অন্ত্রে যা কিছু থাকে এই ভিলাই সেগুলি শোষণ করে রক্তে পাঠায়, আর রক্তের মাধ্যমে সেগুলি শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছে যায়। এখন যদি অন্ত্রের দেয়ালে ময়লা জমে থাকে, তখন স্বাভাবিকভাবেই ভিলাই সেই ময়লা শোষণ করবে। এরপর এই ময়লা শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছতে সে ব্যস্ত হয়ে যাবে। যদি এই ময়লা আমাদের ত্বকে জমে, তাহলে আমরা তাকে বলি একনি, এজমা, চুলকানি জাতীয় যেই একজিমা থাকে সেটা। যদি সেটা পাথর হয় কিডনিতে, তাহলে আমরা বলি যে স্টোন, পাথর, কিডনি। ঠিক একইভাবে ওবেসিটি অর্থাৎ ওজন বাড়তে পারে। আপনি যদি ওজন কমাতে চান, তাহলে ভেতরের ময়লা বের করতে হবে। যদি এই ময়লা রক্তকে ঘন করে দেয় এবং হার্টকে রক্ত পাম্প করার জন্য বেশি চাপ দিতে থাকে, তখন আমরা সেটাকে বলি হাই ব্লাড প্রেশার। যদি এটা ওভারিতে গিয়ে সিস্ট তৈরি করে, তখন আমরা বলি পিসিওডি। যদি এইটা আমাদের অন্ত্রের মধ্যে থাকে, তাহলে আমরা বলি কোষ্ঠকাঠিন্য। আজ হয়তো এটা একটি ছোট রোগ হিসাবে রয়েছে, কিন্তু আমরা যদি এটাকে পরিষ্কার না করি, তাহলে ভবিষ্যতে এটি আরো বিপজ্জনক রোগ হিসাবে দেখা দিতে পারে, যেমন টিউমার বা ক্যান্সার সেল। তাই আপনি যখন এই ময়লা শরীর থেকে বের করে দিবেন, তখন সব রোগ নিজের থেকেই ভালো হয়ে যাবে।
কারণ যে শরীর ভেতর থেকে পরিষ্কার সে শরীরে কোনো রোগ থাকতেই পারে না। আমাদের এই মানব দেহ প্রকৃতির একটি অমূল্য উপহার। কিছুদিন পর এটা আবার প্রকৃতির কাছে আমাদের ফিরিয়ে দিতে হবে আমাদের মৃত্যুর মাধ্যমে। যতদিন এটা আমাদের কাছে আছে ততদিন আমাদের দায়িত্ব হলো এটাকে পরিষ্কার রাখা। এভাবে প্রকৃতি আমাদের জন্য এটা তৈরি করেছে। ধরুন একটা গাড়ি আছে যেটা পেট্রোলের জন্য তৈরি। আপনি যদি তাকে পেট্রোল না দিয়ে তার ট্যাঙ্কে ডিজেল দেন তাহলে কি সেটা চলবে? না। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? ডিজেল বের করতে হবে, এরপর পেট্রোল দিতে হবে। ঠিক একইভাবে আমাদের শরীরের ক্ষেত্রের ব্যাপারটাও সেম। শরীর তৈরি হয়েছে এক ধরনের সঠিক খাবারের জন্য যেটা সৃষ্টিকর্তা প্রাকৃতিকভাবে আমাদের দিয়েছে, কিন্তু আমরা সেটাকে রিফাইন্ড করে আমাদের শরীরের ভিতরে ঢুকাচ্ছি। তাহলে সঠিক কিভাবে চলবে শরীর? তাই শরীরকে এই টক্সিন থেকে মুক্তি করার প্রথম ধাপ হলো ময়লা বের করা, এরপর সঠিক খাবার খেয়ে নিজের শরীরকে সুস্থ করে তোলা। এই ভিডিওতে আমরা শুধু শরীর থেকে কিভাবে ময়লা বের করব সেটা নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আপনারা কি কি খেলে শরীর ভালো থাকবে সেটা নিয়ে আলোচনা করব। সব থেকে জরুরি শরীর পরিষ্কার করা। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে বলবো ঠিক কাল থেকে আপনারা কি কি করলে আপনাদের শরীর ঠিক আগের মতো পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে। প্রথমে যে বিষয়টি আপনাকে শুরু করতে হবে সেটা হলো 16 ঘন্টা উপবাস। আপনারা ভয় পাবেন না, এটা একদম সহজ। উপবাস মানেই যে আপনাকে না খেয়ে থাকতে হবে সারাদিন, সেটা না। আপনি রাত থেকে অনেকটা সময় ঘুমিয়ে কাটাবেন, সকালে কয়েক ঘন্টা আপনাকে শুধু না খেয়ে থাকতে হবে, তাহলেই আপনার 16 ঘন্টা পূর্ণ হবে। দেখুন, যে শক্তি আপনার শরীর থেকে ময়লা বা টক্সিন বের করবে, রোগ ভালো করবে এবং ওজন কমাবে, সেই শক্তি আপনার শরীরের ভেতরেই আছে। আর উপবাসের মাধ্যমে আপনি সেই শক্তিকে আরেকটি সুযোগ দিবেন। এর প্রমাণ হলো যখন আপনার হাড় ভেঙে যায় তখন সেটাকে স্থির রাখার জন্য প্লাস্টার লাগানো হয় যাতে হাড়টি বিশ্রাম পায়। কিছুদিন পর হাড় নিজের থেকেই জোড়া লেগে যায়। এমন তো না যে প্লাস্টারের মধ্যে কোনো ঔষধ ছিল সেটা গিয়ে জোড়া লাগিয়েছে। তাহলে কোন শক্তি হাড়কে জোড়া লাগিয়েছে? সেটা হলো আপনার আমার মধ্যে যে প্রাণ শক্তি আছে সেটা, অর্থাৎ আপনার নিজের হিলিং পাওয়ার। এই প্রাণ শক্তি অনেক শক্তিশালী। যদি এই শক্তি একটি বড় হাড়কে জোড়া লাগাতে পারে তাহলে কি এটা আপনার সিস্ট বা স্টোন ভাঙতে পারবে না? অবশ্যই পারবে, কারণ প্রাণ শক্তি রোগের নাম জানে না, রোগের নাম আমরা দিয়েছি। যখন প্রাণ শক্তি নিজের চিকিৎসা শুরু করে তখন সবকিছু ঠিক করে দেয়। রোগ শরীরে যেটাই থাকুক না কেন সেটাই সে ঠিক করার চেষ্টা করে। এখন আসুন প্রাণ শক্তি কিভাবে কাজ করে সেটা আমরা জানি। প্রাণ শক্তি এক সময় একটা কাজই করতে পারে, হয় খাবার হজম করার কাজ, নয়তো আপনার শরীরকে হিলিং করার কাজ। কিন্তু আমরা প্রাণ শক্তিকে হিলিং করার, রোগ ভালো করার সুযোগই দেই না। সব সময় আমরা ডাইজেশনের কাজে, হজম করার কাজে, এটা সময় আমরা খেতে থাকি, যার জন্য হজমের কাজে সে ব্যস্ত থাকে। যেই মুহূর্তে আমরা কিছু খাই প্রাণ শক্তি হিলিং এর কাজ বন্ধ করে ডাইজেশনের কাজ শুরু করে। দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রায় সব সময় খেতে থাকি, সকালে নাস্তা, তারপরে দুপুরের খাবার, আবার রাতের খাবার। আর এই খাবারের মধ্যে রুটি, ভাত, ডাল অনেক পরিমাণ বেশি আমরা খেয়ে থাকি। তাহলে প্রাণ শক্তি দিনের 24 ঘন্টা শুধু খাবারই হজম করতে ব্যস্ত থাকে। আমাদের কখন কি দরকার, কোন অর্গানকে সুস্থ করা দরকার, কোথায় কি দরকার সেটার সুযোগ সে পায় না। তাই আপনি যদি প্রাণ শক্তিকে হিলিং কাজে ব্যবহার করতে চান তাহলে তাকে ডাইজেশন থেকে বিরতি দিতে হবে। আমি বলি প্রতিদিন রাত থেকে সকালে 16 ঘন্টা আপনি ব্রেক দিন। ধরুন রাত 8টায় আপনি রাতের খাবার খেয়েছেন, শেষ করেছেন, তাহলে পরের দিন দুপুর 12টায় আপনি সকালের নাস্তা খাবেন, তার আগ পর্যন্ত কিছু খাবেন না। এই 16 ঘন্টা আপনার শরীরের যে প্রাণ শক্তি আছে প্রকৃতির থেকে, সেটা আপনার শরীরে থাকা বিভিন্ন টক্সিন বের করতে সাহায্য করবে, আপনাকে বিভিন্ন রোগ থেকে কিওর করার সুযোগ পাবে। যেই মুহূর্তে খাবার হজম হয়ে যায় তখন প্রাণশক্তি কি করে জানেন? হিলিং শুরু করে। অর্থাৎ এরপর 10 ঘন্টা আপনার হিলিং আওয়ার, চিকিৎসার সময়।
এই সময় আপনার প্রাণশক্তি টিস্যু রিপেয়ার করে, ত্বকের পুরনো দাগ-ছোপ দূর করে, মৃত কোষ পরিবর্তন করে, স্টোন বা পাথর ফ্যাট কমায়, সিস্ট ফাইব্রেন্ট ভেঙে দেয়, হরমোন নিয়ন্ত্রিত করে এবং অন্ত্রে থাকা যে ময়লা, ফুসফুসে থাকা যে মিউকাস এগুলি পরিষ্কার করতে সাহায্য করে এবং কোলেস্টেরল বের করে দেওয়ার ক্ষমতাও রাখে। উপবাসের সময় আপনার প্রাণশক্তি শরীরের প্রতিটি অঙ্গের গভীরে গিয়ে জমে থাকা টক্সিন, ময়লা তুলে নিয়ে সেটা ইউরিন বা ঘামের মাধ্যমে, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দেয়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার রাতের ডিনার হালকা হওয়া উচিত। আমি মনে করি রাতে শুধু সালাদ অথবা স্যুপ খান অথবা সবজি খিচুড়ি খান, হালকা কিছু খান, যাতে সেটা তাড়াতাড়ি হজম হয়ে সারা রাত সকাল আপনার প্রাণশক্তি আপনার ডিজিজকে কিওর করার সুযোগ পায়। সকালে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর আপনি জুস নিন, যেমন নারকেলের পানি অথবা শসার জুস অথবা লাউয়ের জুস অথবা চাল কুমড়ার জুস। এগুলিতে কোনো এক্সট্রা ক্যালোরি বেশি একটা থাকে না। সবজির জুসও নিতে পারেন। এরপর 2 ঘন্টা নাস্তায় যে কোনো ফল, মৌসুমী ফল বা আপনার কাছে বাসায় যেটা থাকবে, আপনার সিজন যেটা আছে আপনার শহরে সেটাই নিন। এমন না যে কিনে ফল নিতে হবে, দামি ফল নিতে হবে। আপনি হাফ প্লেট একটা ছোট প্লেটের ফল খান। এরপরে আপনি দুপুরে শস্য জাতীয় খাবার খেতে পারেন সবজি দিয়ে। রুটি নিতে পারেন সবজির সাথে। ভাত খেলেও পরিমাণ মতো খেয়ে সবজির সাথে খাবেন। এ নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব। খেয়াল রাখবেন শস্য জাতীয় খাবার কম এবং সবজি বেশি খেতে হবে। এরপর ডিনারে স্যুপ বা সালাদ নিন। মাঝখানে ক্ষুধা লাগলে নারকেলের টুকরো নিতে পারেন। কাঁচা যে নারিকেল থাকে তার শাঁস নিতে পারেন অথবা কিছু বাদাম খেতে পারেন, কিন্তু চা খাবেন না, দুধ চা একদমই খাবেন না, চা বিস্কুট নেওয়া যাবে না। আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ওয়েট লসের রেসিপি এবং কোনটা খেলে আপনার শরীর টক্সিক জমা হবে না এটা পরবর্তীতে দেব, আপনারা সেখান থেকে দেখে নিয়েন। আর একটা জিনিস মাথায় রাখবেন, too much of good things is not that good, অর্থাৎ ভালো জিনিসও অতিরিক্ত পরিমাণে ভালো না। একটা ভালো খাবার এখন সেটা আপনি অনেক খাবেন এটা ভাববেন না যে আমি তো স্বাস্থ্যকর খাবার খাচ্ছি যত খুশি খেতে পারি। খাওয়া শেষ করার আগে পেটে কিছুটা জায়গা রাখবেন, খালি রাখুন। 80% খান, 20% আপনি খালি রাখবেন। আপনার রোগ কত দ্রুত ভালো হবে সেটা নির্ভর করবে শরীরে কত ঘন্টা হিলিং সময় আপনি তাকে দিচ্ছেন। আপনি যদি প্রতি 16 ঘন্টা উপবাস করেন তাহলে 1 সপ্তাহে আপনি 112 ঘন্টা হিলিং সময় দিচ্ছেন। 1 মাসে প্রায় 450 ঘন্টা হিলিং সময় দিচ্ছেন। 3 মাসে সেটা গিয়ে দাঁড়ায় 1500 ঘন্টা। আর 1500 ঘন্টা হিলিং আওয়ারের মাধ্যমে ডায়াবেটিস, কোলেস্টেরল, পিসিওডি, থাইরয়েড, ব্লাড প্রেশার এই সব রোগ একেবারে ভালো হয়ে যেতে পারে। আপনার বয়স যদি কম হয় তাহলে এর আগেও ভালো হয়ে যেতে পারে, 3 মাস দরকার নেই। কারণ শিশুদের মধ্যে প্রাণশক্তি আরো বেশি থাকে তুলনামূলক বড়দের তুলনায়। শুধু এই ডায়েট অনুসরণ করলে হবে না, এর সাথে আপনার 2-3টা লাইফস্টাইল অ্যাডপ্ট করতে হবে। ডায়েট যেমন গুরুত্বপূর্ণ, ফাস্টিংও গুরুত্বপূর্ণ। উপবাস নিয়ে অনেক ডকুমেন্টারি তৈরি হয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ইটস অ্যামেজিং। পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই আমাদেরকে উপবাস করতে শিখায়, যেমন একাদশী, রোজা অথবা গুড ফ্রাইডে। দ্বিতীয় যে জিনিসটি আপনাকে শুরু করতে হবে সেটা হচ্ছে এনিমা। শুধু আমরা প্রতিদিন বাথরুমে যাচ্ছি বলেই যে আমাদের অন্ত্র পরিষ্কার আছে এমনটা কিন্তু নয়। ধরুন আপনার বয়স 30 বছর, আপনি কি কখনো 30 বছর পুরানো বাড়ির পাইপ দেখেছেন? তার ভিতরে দিয়ে প্রতিদিন শুধু পানি বা ময়লা চলাচল করছে, কিন্তু 20 বছর পর পাইপের দেয়ালে এত ময়লা জমে যায় যে চলাচল করা কঠিন হয়ে যায় পানি। আমাদের সঙ্গেও এরকমটাই হচ্ছে। আমাদের নার অন্ত্র থেকে বছরের পর বছর বজ্র বের হতে যাচ্ছে। সেই বজ্র ময়লা বের হওয়ার সাথে সাথে কিছু কিছু বজ্র আটকে থাকে সেখানে। এইগুলিকে আমাদের পরিষ্কার করা দরকার, নয় এর থেকে অনেক বড় রোগের উৎপন্ন হয়। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা যখন কোনো কিছু পরিষ্কার করি অবশ্যই সেটা পানি দিয়ে পরিষ্কার করি। পানি অনেক কিছুই পরিষ্কার করে দিতে পারে।
এনিমার মাধ্যমে অন্ত্র পরিষ্কার করা যায়। এমন একটি এনিমা নিতে হবে যেটা দেখতে আমার এই পিকচারের মতো। কিছু ফার্মেসি অথবা কেমিস্টের কাছে এটা পাওয়া যাবে, নয়তো আপনি অনলাইন থেকে এটা কিনতে পারেন। এটা খুব সস্তা। এটাকে 2-3 দিন পানি দিয়ে ধুয়ে নিন, 2-3 বার। এটাকে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিন। এরপর এনিমা পটে 200 থেকে 300 মিলিমিটার পরিষ্কার পানি ভরে নিন। এটা করার সবচেয়ে ভালো জায়গা হলো বাথরুম। পাইপের টিপে সামান্য নারিকেল তেল বা লুব্রিকেন্ট লাগিয়ে নিন। এরপর এটাকে আপনার কোমরের নিচ উঁচু করে কোনো শেলফে রাখুন। মেঝেতে একটি ম্যাট বিছিয়ে হাঁটুর উপর ভর দিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ুন। এরপর পাইপটির মাত্র 2 ইঞ্চি পর্যন্ত ভেতরে ঢোকান। এক হাত দিয়ে পাইপটি ধরে রাখুন যাতে সেটা বেরিয়ে না আসে। কিছুক্ষণের মধ্যেই এনিমা পটের পানি আপনার অন্ত্রের মধ্যে চলে যাবে। এরপর পাইপটি বের করে নিন এবং পানিটা প্রায় 10 মিনিট ভেতরে ধরে রাখুন। এর মধ্যে হাঁটাহাঁটি করুন, একটু পেটের মধ্যে মাসাজ করে দিন। একটু হাঁটাহাঁটি করে বাথরুমে যখন চাপ অনুভব করবেন তখন বাথরুমে যান। আর আপনি অবাক হয়ে দেখবেন ভেতরে কত ময়লা, কত টক্সিন জমেছিল। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার স্টুল দেখে। আর এটা সম্পূর্ণ নিরাপদ, এতে কোনো সাইড এফেক্ট আপনার হবে না, কোনো ক্ষতিকর সাইড এফেক্ট নেই। বরং অনিরাপদ হলো আপনার সারাদিনের এই টক্সিন শরীরের ভেতরে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যখন আমি প্রথমে এ বিষয়ে জানতে পেরেছিলাম তখন আমারও কেমন অস্বস্তি লাগছিল এটা করতে, কিন্তু পরে আমি ভাবলাম আমার দাঁতে তো ময়লা, আমি তো প্রত্যেকদিন ব্রাশ করি, দাঁত যখন ব্রাশ করি তখন কি আমার লজ্জা লাগে? আমি তো ঠিকই এটা করি, তাহলে আমাদের অন্ত্রের নাড়িভুড়ি এটা কেন পরিষ্কার করব না? এটা তো আর বেশি জরুরি আমাদের জন্য। সব থেকে ভালো হয় সকালে খালি পেটে বাথরুম করার পর এনিমা নেওয়া। যদি সকালে করতে না পারেন তাহলে দিনে যে কোনো সময় করতে পারেন, শুধু খাবার এবং এনিমার মধ্যে 2-3 ঘন্টা গ্যাপ রাখবেন। আপনি যদি এই লাইফস্টাইল এখন থেকে শুরু করেন তাহলে 3 সপ্তাহ পর্যন্ত প্রতিদিন একবার করুন। 3 সপ্তাহর পর প্রতিদিন করার দরকার নেই, শুধু সপ্তাহে একবার বা প্রয়োজন অনুযায়ী মাসে একবার করতে পারেন। চিন্তা করবেন না, এটা অভ্যাস হয়ে যায় না। আপনি যদি সর্দি, কাশি, জ্বর, বমি, ব্যথা এই ধরনের ছোটখাটো অসুস্থতা হয় তাহলে দিনে 2-3 বার এনিমা নিন। ডিটক্সের তৃতীয় পদ্ধতি হলো ঠান্ডা পট্টি অর্থাৎ ওয়েট প্যাক। কখনো কখনো এই ময়লা আমাদের রক্তে জমে যায় এবং সেটাকে সার্কুলেট করার সব থেকে ভালো উপায় হলো ঠান্ডা পট্টি। একটি সাদা কটন কাপড় নিন, প্রায় 1 মিটার চওড়া এবং 2 মিটারের মতো লম্বা। এটাকে লম্বালম্বি ভাবে ভাঁজ করে 10 ইঞ্চি চওড়া একটা পট্টি বানিয়ে নিন। এরপর ঠান্ডা পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিন। পানি যতটা ঠান্ডা আপনি সহ্য করতে পারবেন ততটাই নিবেন। পট্টিটি পেটের চারপাশে জড়িয়ে রাখুন। আমি পিকচার দিচ্ছি, এই পিকচারের মতো করে। তারপরে এমন ভাবে গুজে দিন যাতে খুলে না যায়। আপনার নাভি যেন পট্টির মাঝখানে থাকে। এরপর আরেকটি ছোট্ট পট্টি নিন, 2 ইঞ্চি চওড়া, সেটাকেও পানিতে ভিজিয়ে গলায় জড়িয়ে দিন। আরেকটা ছোট্ট পট্টি নিন, সেটাতেও পানি ভিজিয়ে তারপর সেটা কপালের উপরে লাগিয়ে নিন, ঠিক পিকচারের মতো। এগুলি প্রায় 20 থেকে 40 মিনিট লাগিয়ে রাখুন। দিনে যে কোনো সময় এটা করতে পারেন, খাওয়ার আগে অথবা খাওয়ার পরে। গরমের সময় দিনে 2 বার করতে পারেন এবং সকালে এবং সন্ধ্যায়। তা না হলে অন্তত একবার করুন। শীতে এটা বাদ দিতে পারেন যদি আপনার ঠান্ডার প্রবলেম থাকে, কিন্তু গরমে আপনারা এটা অবশ্যই করবেন। যেসব জায়গায় পট্টি লাগানো হয়েছে সেগুলি ঠান্ডা হয়ে যায়, শরীরের বাকি অংশ গরম থাকে। যখন শরীরের একই সময় 2 ধরনের তাপমাত্রা থাকে তখন রক্ত সঞ্চালন বেড়ে যায়। রক্তের সঙ্গে সঙ্গে ময়লাও নিজের জায়গা ছেড়ে বের হতে শুরু করে। খাবার হজম করার জন্য এটি খুব ভালো। যাদের পেট বের হয়ে গেছে তাদের পেটে এটা ব্যবহার করলে কমে যায়। যাদের বদহজম, আলসার, IBS বা অ্যাসিডিটি আছে তাদের এটা জন্য খুব ভালো একটা সমাধান। যে কোনো রোগী হোক না কেন পট্টি 3 জায়গায় লাগান, কারণ 3টি জায়গায় পরস্পরের সঙ্গে যুক্ত। মাথা ব্যথা বা মাইগ্রেন হলে সঙ্গে সঙ্গে এটি লাগান এবং তাৎক্ষণিক আরাম পাবেন।
দেখতে এটি হয়তো খুব সাধারণ জিনিস মনে হয়, আপনি হয়তো ভাববেন এটা দিয়ে কিভাবে ডিটক্স হবে, কিন্তু আসলে এই ঠান্ডা পট্টি ম্যাজিকের মতো কাজ করে। আশা করি এখন আপনি বুঝতে পারছেন কিভাবে শরীরের ভেতর থেকে টক্সিন বের করতে হয়। আমি সাজেস্ট করব এই 3টা পদ্ধতি একসঙ্গে করুন, তাহলেই আপনি সর্বোচ্চ উপকার পাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি অনেক হেলদি রেসিপি দেওয়ার চেষ্টা করব এবং আরো অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং আমাদের ফুল বডি কেয়ার নিয়ে আমি অনেক ভিডিও বানাবো। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।